এই সিদ্ধান্তের কথাই বলছিলে তুমি, লিটল সিস। এখন বুঝতে পারছি আমি। ঝড়, বড় সিদ্ধান্ত, মিলে যাচ্ছে এখন সবকিছু। আমাকে শক্ত হতে হবে, আমাকে ডিসিশন নিতে হবে, সবকিছু মিলে যাচ্ছে এখন। অনির্বাণদা, দিদিকে তোমাকেই বলতে হবে। আমাদের বলাটা উচিত হবে না। কাজটা তোমাকেই করতে হবে। আমি জানি কাজটা কঠিন, প্রচন্ড কঠিন, তবু এই কঠিন সিদ্ধান্তগুলো তোমাকেই নিতে হবে। কঠিন সিদ্ধান্ত, তাই না? আমাকেই নিতে হবে। হ্যাঁ, আমাকেই কঠিন সিদ্ধান্ত নিতে হবে, আমাকেই সব বলতে হবে, সব আমাকেই করতে হবে। তো জল্লাদ বানিয়ে দিচ্ছ তো তোমরা আমাকে, সব আমাকে দিয়েই করাতে চাইছো। আমাকে শক্ত থাকতে হবে, শক্ত হাতে আমাদের সন্তানকে শেষ করে দেওয়ার কথা তার মাকে বলতে হবে। যে সন্তান তার মায়ের শরীরের ভেতরে বাস করছে, সেই সন্তান যে যে শ্বাস নিচ্ছে তার মায়ের শরীরের ভেতরে, তার শরীর তৈরি হয়ে গেছে, তার বুক বুক ধুকপুক করছে, খাবার খেতে পারে, সে হাত পা নাড়ছে, তাকে শেষ করে দেওয়ার কথা রায়কে বলতে হবে, তার মাকে বলতে হবে। অনির্বাণদা, তোমার একবার দিদি ভাইয়ের সঙ্গে গিয়ে দেখা করা দরকার। বৌমনি ছিল দিদি ভাইয়ের সঙ্গে, বৌমনি আমাকে মেসেজ করেছে। দিদি ভাই ভীষণভাবে রেসলেস হয়ে পড়েছে। তোমার সঙ্গে একবার দেখা না করলে ও আরো বেশি টেনশন করবে। কি বলবো আমি তোমার দিদি ভাইকে? কে কিভাবে সান্ত্বনা দেবো ওকে আমি? বলো না আমাকে, প্লিজ বলে দাও আমাকে। আমাকে কি বলতে হবে? আমি কোন মুখে তোমার দিদিভাইয়ের সামনে গিয়ে দাঁড়াবো? আমাকে প্লিজ এটা বলে দাও স্রোত। এতক্ষণ ধরে ডাক্তাররা তোমাকে যা যা বললেন তুমি তাই তাই বলবে, বুঝিয়ে বলবে, সময় নিয়ে বলবে, কিন্তু তুমিই বলবে। অনির্বাণদা, একমাত্র তুমিই যে দিদিকে সামলাতে পারবে। তো সহজেই এই কথাগুলো বলে দিচ্ছ না তোমরা? হ্যাঁ, আমাকেই বলতে হবে সবকিছু, আমাকেই বোঝাতে হবে রাইকে, সব আমিই করব। আচ্ছা, কিভাবে বলবো তাহলে সেটাও বলে দাও সার্থক। বলো না, বলছো তো যে আমাকে বলতে হবে, আমাকেই বোঝাতে হবে, আমিই পারবো শুধুমাত্র, তাহলে কিভাবে বলবো সেটাও বলে দাও। এত কটা মাস ধরে যে প্রাণটাকে ও নিজের শরীরে লালন করেছে, যাকে এই পৃথিবীতে আনার জন্য আমরা দুজন মিলে স্বপ্ন দেখেছি একসাথে, যার জন্য রাই সব কষ্ট, মানসিক কষ্ট, শারীরিক কষ্ট হাসি মুখে সহ্য করে গেছে, শুধুমাত্র ওই অদেখা একরত্তি একজনের কথা ভেবে। আজকে রাই বেঁচে থাকার জন্য নাকি সে বাধা হয়ে দাঁড়িয়েছে। আজকে তোমার দিদিভাইকে বাঁচাতে গেলে তাকে সরিয়ে দিতে হবে। আর এই কথাটা আমি বলবো তোমার দিদিভাইকে গিয়ে, আমাকেই বলতে হবে, আমাকে বোঝাতে হবে তোমার দিদিভাইকে। হ্যাঁ, কেন আমি? কেন তোমরা নয়? কেন তুমি নয়? কেন সার্থক তুমি নয়? কেন আমি যদি না বলি তাহলে? অনির্বাণদা, তাহলে সেটা পালিয়ে যাওয়া হবে। বেঁচে থেকে পালিয়ে যাওয়া যায় না অনির্বাণদা, এটাই জীবনের রুল বুক। কি করে অস্বীকার করবে তুমি? অনির্বাণদা, কখনো কখনো পরিস্থিতির কাছে আমাদের হার মানতে হয়। ইচ্ছে থাকে না, তবুও তো মানতে হয়। সত্যিটা আমাদের মেনে নিতে হয়। আমাদের জীবনে কেন এমনটা হয় বলো তো? কেন আমাদের দুজনের সাথে এটা হয়? কি দোষ আমাদের? কি দোষ করেছি আমরা? এই ধরনের স্পেশাল কেস কেন আমাদের লাইফে সাজিয়ে দেওয়া হয়? কে সাজিয়ে দেয় কেসগুলো স্রোত? আমাকে বলো তো। হ্যাঁ, একটা জীবনের স্বার্থে আরেকটা জীবনকে টার্মিনেট করতে হবে, যেখানে দুজনই আমার কাছে স্পেশাল, দুজনই আমার কাছে প্রিয়। আমি চয়েস ইজ মাইন, আমাকেই চুজ করতে হবে। প্রথম দিন থেকে আমাকে আর রাইকে একটার পর একটা পরীক্ষা দিতে হচ্ছে। এত ঘটনা, এত ঝড় পেরিয়ে আজকে আমরা এখানে এসে পৌঁছেছি। একটু ভালো আছি আমরা, একটু আজকে একটু সুদিনে স্বপ্ন দেখার সাহস করতে পারছি, কিন্তু না, আবার একটা ঢেউ এসে সব তছনছ করে দিয়ে চলে যাচ্ছে। আবার আমাদের একটা খড়কুটো আগলে রেখে বেঁচে থাকার ভিত পুঁততে হচ্ছে।
আবার একটা ঢেউ। কেন আমরাই কেন? আমাদের দুজনকেই কেন এত পরীক্ষা দিতে হয় বারবার? অনির্বাণদা, অনির্বাণদা, এখন আমাদের জীবনের ফিলোসফি নিয়ে ভাবার অবকাশ নেই। আর তুমি প্লিজ ভেবো না যে আমি তোমাকে আঘাত করার জন্য এই কথাগুলো বলতে চাইছি। আমি আমি শুধু বলছি তুমি তুমি শক্ত হও। আমাদের হাতে তো বেশি সময় নেই। তুমি এখানে যত বেশি সময় নষ্ট করবে, দিদিভাই দিদিভাই ওদিকে আরো বেশি টেনশন করবে তোমাকে নিয়ে। অনির্বাণদা, তুমি দিদিভাইয়ের কাছে যাও, ওর পাশে বসে ওর সাথে কথা বলো। এখন তো আমাদের নিজেদেরকে নিয়ে ভাবার সময় নয় অনির্বাণদা। তুমি তুমি দিদিভাইয়ের কথা ভাবো, তোমার রায় কিশোরীর কথা ভাবো। হ্যাঁ অনির্বাণদা, আমি জানি তুমি ওকে কতটা ভালোবাসো। আমি দেখেছি তুমি ওর জন্য কতটা চিন্তা করো। আর আমি বোন হয়ে বলছি, আমি আর কাউকে ওর জন্য অতটা চিন্তা করতে দেখিনি। অনির্বাণদা, দিদিভাই একা লড়াই করছে, আমাদেরকে তো দিদিভাইয়ের পাশে দাঁড়াতে হবে। আর তোমাকে তো দাঁড়াতেই হবে। তোমার তো পালিয়ে যাওয়ার কোনো পথ নেই। আর তুমি কি বলবে না বলবে সে নিয়ে এখন ভেবো না, সময় নষ্ট করো না। তুমি দেখবে সময় পরিস্থিতি তোমাকে যা বলানোর ঠিক বলিয়ে নেবে। অনির্বাণদা, এখন তুমি দিদি ভাইয়ের কাছে যাও, ওর পাশে গিয়ে বসো, ওর হাতটা ধরো। তুমি দেখবে বাকি কথা ঠিক তৈরি হয়ে যাবে। ব্যথা আছে? না, ঠিক আছে আমি। না, ব্যথা আছে, আপনি বলছেন না। আপনারাও তো আমাকে অনেক কিছু বলছেন না ডক্টর। আমি কাল থেকে আমার বেবির কোনো ফিল পাচ্ছি না, তার প্রেজেন্স ফিল করতে পারছি না। আমি নার্সকে সমানে এক কথা বলে চলেছি কাল থেকে, কিন্তু আপনারা কি শুনছেন? আমার কোনো কথা কানেই দিচ্ছেন না আপনারা। তাহলে কি করে এক্সপেক্ট করেন যে আমিও সত্যি কথা বলবো আপনাদের? কি হয়েছে আমার বেবির? কেমন আছে ও? বলুন না কেমন আছে। বেবি কেমন আছে তার থেকেও বেশি জানা দরকার আপনি কেমন আছেন। বেশ, ঠিক আছে, আমারটাই না হয় বলুন কেমন আছি আমি। সিস্টার, আপনি নতুন মেডিসিনগুলো একটু বুঝে নেবেন। আপনি কেন কিছু বলছেন না একটু বলবেন প্লিজ আমাকে। কি হয়েছে আমার? আচ্ছা আমি কেমন আছি সেটা তো অ্যাটলিস্ট বলুন আমাকে। কি হয়েছে আমার? আমার কোনো সমস্যা হয়েছে? আমি কি আর বাঁচবো না? ওই টিউমারটা কোনো সমস্যা করছে? আমার বেবিকে কোনোভাবে ডিস্টার্ব করছে? প্লিজ ডক্টর কিছু তো বলুন। আপনাদের বোঝাতে পারছি না কেন যে আমি এক কথা বারবার বলে যাচ্ছি, আমার বেবি নড়ছে না, আমি ফিল করতে পারছি না। আপনারা কিচ্ছু বলছেন না, জাস্ট চুপ করে আছেন কেন? এই ডোজটা দেওয়ার পর একবার প্রেশারটা চেক করবেন, প্রেশার ফ্লাকচুয়েট করছে কিনা খেয়াল রাখবেন। দেখুন, আমার তো 7 মাস হয়ে গেছে। যদি আপনারা এখন ফিল করেন যে আমার বেবি আমার পেটের মধ্যে সেফ নেই, তাহলে আপনারা এখন তোকে সার্জারি করে বের করে নিয়ে আসতে পারেন। আমি না একটা ভিডিও দেখেছি। কি দেখেছেন? যদি পেটের মধ্যে বেবি সেফ না থাকে, একটা টাইমের পর যদি কোনো সমস্যা হয়, জটিলতা থাকে, তাহলে সার্জারি করে বেবিকে 7 মাস পরে বের করে নিয়ে আসা যায়। আর তাতে মা আর বেবি দুজনেই সুস্থ থাকে। যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে, বুঝতে পারছেন যে আমি বেবি দুজনেই ভালো থাকবো, তাহলে কেন করছেন না সেটা? মুশকিলটা কি বলুন তো? এই মোবাইল ইউনিভার্সিটি আমাদের মেডিকেল সায়েন্সের জটিলতা আরো বাড়িয়ে দিচ্ছে। সবাই সব জেনে গেছে। সরি, আমি এটা বলতে চাইনি আপনাকে। আমি কাল থেকে আপনাকে জিজ্ঞেস করছি ডক্টর আমার বেবি কেমন আছে। আমি তো একটাই প্রশ্ন করছি বারবার আপনাকে, যে আমার বেবি নড়ছে না, ও কেমন আছে আমি বুঝতে পারছি না সেটা। আপনারা কেউ জাস্ট কিচ্ছু বলছেন না, জাস্ট
বলুন না প্লিজ আমার বেবি কেমন আছে, প্লিজ বলুন না একবার। আর যদি আমার শরীর খারাপ হয়ে থাকে তাহলে কেন এত শরীর খারাপ হচ্ছে, কিসের এত সমস্যা, প্লিজ বলুন না। দেখুন, যদি আপনারা না বলেন আমার বেবি কেমন আছে, আমি কেন বুঝতে পারছি না, ফিল করতে পারছি না কিছু, আমি কিন্তু এখানে থাকবো না। আমি স্যালাইন এই সব কিছু ছিঁড়ে ফেলে দেবো। আমি কোনো ওষুধ খাবো না, কোনো ট্রিটমেন্টও নেবো না। কেন এত সমস্যা হচ্ছে, কিসের সমস্যা হচ্ছে, প্লিজ বলুন আমাকে কি সমস্যা হচ্ছে এত। আমি মা, আমার জানার অধিকার আছে আমার বেবির ব্যাপারে। আপনি এক্সাইটেড হবেন না, সেটা আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আই ডোন্ট কেয়ার, আমি কেয়ার করি না নিজেকে নিয়ে। আমি এক্ষুনি জানতে চাইছি আমার বেবি কেমন আছে, আমার বেবি কেমন আছে, ও কেন নড়ছে না? ও কি মারা গেছে? সেই জন্য আপনারা আমাকে কিছু বলতে চাইছেন না? কি হলো, চুপ করে আছেন কেন, বলুন না। প্লিজ আপনি শান্ত হন। বেঁচে আছে ও, তবে ওর বেঁচে থাকাটা আপনার মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে। তার মানে রাই, আপনার জন্য যেটা সব থেকে ঠিক আমরা সেটাই করব। আমাদের উপর ভরসা রাখুন প্লিজ। বুঝলাম, আমি এতটুকু উত্তেজিত নই ডক্টর, শান্তভাবেই বলছি। কিন্তু আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। আমার বেবির জন্য আমার লাইফ রিস্কে আছে। আমি জানি আপনি ডক্টর, আপনি ভালো জানেন, নিশ্চয়ই ভালো বোঝেন আপনি, কিন্তু আমিও একজন মা। আমার বেবিকে আমার থেকে ভালো কেউ বোঝে না ডক্টর। কাজেই আমার বেবির জন্য আমার লাইফ রিস্কে আছে, এটা কখনোই আমি মেনে নিতে পারি না। আমার বেবির জন্য এখন আমি বেঁচে আছি ডক্টর, আমি ভালো করে বেঁচে থাকছি ওর জন্য, আর যাতে ভবিষ্যতে আরো ভালো থাকতে পারি তার জন্য আমার শরীরের মধ্যে একটু একটু করে বড় করছি ওকে। বুঝতে পারলেন আমার কথাটা? পেরেছেন কি বুঝতে? না 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 না, বুঝতে পারেননি আপনি, বুঝতে পেরেছি আমি, আপনি এখনো বুঝতে পারেননি। শান্ত হয়ে আমার কথাটা শোনো। ডক্টর কি বলতে চাইছেন আমি তোমাকে বুঝিয়ে বলছি। আমার লাইফ রিস্কে আছে, তাই তো? এটা কখনো হতে পারে না, কখনো না। আমি তো বেঁচেই আছি ওর জন্য, ও আমাদের বাঁচিয়ে দিয়েছে, আমাকে বাঁচিয়েছে, আমাদের নতুন জীবন দিয়েছে, নিজেদের নতুন করে আবিষ্কার করিয়েছে। যাকে ঘিরে আমার জীবন, তার জন্য আমার প্রাণ বিপন্ন হতে পারে, এটা আমি বিশ্বাস করতে পারি না। আর এই কথাটা কখনো কেউ আমার সামনে বলবে না। ও ও আমার মধ্যে আশ্রয় খুঁজে পায়, ও আমার মধ্যে জড়িয়ে থাকে, আমাকে আঁকড়ে থাকে, আমার শরীরের অংশ। কাজে অনির্বাণ, তুমি প্লিজ সবাইকে এক্ষুনি বলে দাও যেন এই কথাটা আর কেউ কখনো না বলে, কখনো না বলে। বলবে না, আমি ওদের সবাইকে বুঝিয়ে বলে দিচ্ছি। কিন্তু তুমি আমার কথাটা মন দিয়ে শোনো রাই। এই কথাটা আমাদের দুজনের জন্য, তোমার জন্য, আমার জন্য জরুরি। তুমি কথা দাও আমাকে, তুমি ঠান্ডা মাথায় আমার কথাগুলো শুনবে, না বুঝে রিয়াক্ট করবে না। কথা দাও, কথা দাও আমায়। ঠিক আছে, ঠিক আছে, আমি রিয়াক্ট করব না, শুনবো চুপ করে। আপনারা কথা বলুন মিস্টার সেন। আর সিস্টার, আপনি বাইরে থাকবেন, একটু নজর রাখবেন, যদি কোনো অসুবিধা হয় আমাকে ডাকবেন।
রাই কিশোরী, তুমি রাগ করেছো? প্লিজ রাগ করো না, অভিমান করে থেকো না আমার উপর। রাই প্লিজ, আজ আমরা দুজনে একটা অদ্ভুত সময়ের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছি। আমরা দুজনেই কিন্তু কেউ কোনোদিনও এটা ভাবিনি যে এরকম একটা সময়ে আমাদের দেখতে হবে। ভেবেছি বলো? ভাবিনি তো, কিন্তু দেখতে হচ্ছে। এখন তো আমাদেরকে এটা বলতেই হয়, হাস্য মুখে অদৃষ্টিরে করবো মোরা পরিহাস। অদৃষ্ট আমাদের সাথে পরিহাস করছে রায়, আমাদেরকেও তার সাথে পরিহাস করতে হবে। একে অপরের হাত ধরে, একে অপরকে জড়িয়ে ধরে এই সময়টা আমরা পার করবো রাই। তুমি খাওনি কিছু না? সারা রাত নিশ্চয়ই ঘুমও হয়নি। তুমি আমাকে কথাটা বলতে দাও প্লিজ। আমি জানি তোমরা সবাই জেগেছিলে সারা রাত, অথচ আমি কিন্তু ঘুমিয়ে নিয়েছি, ঠিক ঘুমিয়ে নিয়েছি আমি। সত্যি এতগুলো মানুষকে জাগিয়ে রেখে আমি ঘুমিয়ে নিলাম ঠিক। উফ, এত খারাপ লাগছে না আমার। কথাটা বলি, যেটা বলা দরকার। তুমি শুনবে বলে অস্থির হয়ে পড়ছিল তো, এখন সত্যি সময় এসে গেছে রাই সে কথাটা বলার। আমাকে রেস্ট নিতে হবে অনির্বাণ। ডাক্তার আমাকে সারাক্ষণ রেস্ট নিতে বলেছেন না? আমি আর অবাধ্য হব না ওনার কথা, একদম অবাধ্য হব না আমি। সব কথা শুনে চলবো ডক্টরের, সব কথা। আমার মনে হয় এখনো আমার রেস্ট নেওয়া দরকার। উফ, মিছি মিছি তখন থেকে আমি টেনশন করছিলাম জানো তো, কার মতো। ও নড়ছে না কেন? আরে বাবা, এটা তো নতুন জায়গা। বাচ্চারা নতুন জায়গায় গেলে কিরকম ঘাবড়ে যায়, ও তাই ভয় পেয়ে ঘাপটি মেরে মায়ের কোলের মধ্যে লুকিয়ে বসে আছে। আর আমি, ও নড়ছে না কেন এসব ভেবে ভেবে আমার প্রেশার টেশার বাড়িয়ে ফেলেছিল। সত্যি। শোনো না, বলছি আমার এখন তো প্রেশার একদম নর্মাল, আর ওই চোখে আবছা দেখার ব্যাপারটাও আর নেই। আমি না ঠিক আছি এখন। তুমি প্লিজ আমার রিলিজের ব্যবস্থা করো না। এই হাসপাতালের মধ্যে থাকলেই নিজেকে কিরকম অসুস্থ লাগে। এখান থেকে চলে যাই চলো। তুমি আমার কথাটা শুনবে না রাই? যে কথাগুলো ডক্টররা বলেছেন সে কথাগুলো তোমার জানা দরকার। ও ভালো আছে অনির্বাণ। তুমি শুনলে না ডক্টর কি বললো? ও হাসছে, খেলছে, শ্বাস নিচ্ছে, খাচ্ছে, একদম ঠিক আছে। ও একদম ঠিক আছে। কিন্তু তুমি যে ঠিক নেই। তুমি একটু বেশি ভাবছো আমাকে নিয়ে, জানো তো। কে বললো আমি ঠিক নেই? আমি একদম ঠিক আছি, একদম ঠিক আছে। আসলে হাসপাতাল জায়গাটাই এরকম জানো তো, সবাইকে একটু বেশি অসুস্থ লাগে। আমি তো বলছি তুমি আমাকে বাড়ি নিয়ে চলো, দেখবে একদম ফিট হয়ে যাব আমি, একদম সুস্থ। তুমি আমাকে কথাগুলো বলতে দেবে না, তাই না রাই? বলবে, তার আগে আমার একটা কথা শুনে রাখো। হাসপাতালে তুমি আমাকে একটা কথা বলেছিলে অনির্বাণ, যদি কখনো জুনিয়রকে নিয়ে আমি কোনো সংকোচ আনি, কোনো সন্দেহ আনি, ও কিন্তু টের পাবে। আর ও টের পেলে ওর অভিমান হবে। কাজে এমন কোনো কথা বলো না যাতে ওর অভিমান হয়। ওকে নিয়ে কোনো সংশয় প্রকাশ করবে না তুমি। জুনিয়র আসলে না সত্যি খুব দুষ্টু। হুটোপাটি করেও অন্য এক জায়গায় চলে গেছে।
ঈশ্বর যে ওর জন্য একটা সেফ, একটা কোজি জায়গা তৈরি করে দিয়েছে, সামহাও হয়তো ওর সেই জায়গাটা পছন্দ হয়নি, তাই ও সেখান থেকে সরে গেছে। ও অন্যখানে সরে গেছে রাই। আর সেখান থেকে ওর আগের জায়গায় ফিরে আসা এখন সত্যি খুব মুশকিল। কিচ্ছু হবে না ওর, ডাক্তাররা জানে না। কিন্তু তোমার তো হবে রাই। এই অন্য জায়গা থেকে ও যদি তোমার শরীরের মধ্যে বাড়তে থাকে, সেটা তোমার শরীরের পক্ষে ফ্যাটাল হবে। ওকে ধারণ করে থাকলে তুমি কি বললে তুমি? কি হবে বললে আমার? তোমার জীবনী শক্তি ক্রমে ক্ষয় পাবে রাই। যত দিন যাবে তুমি আরো দুর্বল হতে থাকবে। একটা সময় তুমি ওকে আর ধারণ করতে পারবে না। তারপর? তারপর যা, সেটা আমি কোনোদিনও হতে দেব না তোমার সঙ্গে। আমাকে যদি কখনো তোমাকে আর অন্য কারোর মধ্যে চুজ করতে হয়, আমি তোমাকেই চুজ করব, আর অন্য কাউকে চুজ করতে পারবো না রে। তোমার কিরকম বিচার এটা? কিরকম চুজ করা? তুমি একজনকে মেরে ফেলে আমাকে বাঁচাবে? তাই ডাক্তাররা বলেছে এই অবস্থায় ও যতদিন তোমার পেটে বড় হবে, ততদিন প্রতি মুহূর্তে তোমার জীবনের ঝুঁকি বাড়বে। সেটা হতে দেওয়া যায় না। যদি এই ভুলটাই আমরা করি, তাহলে তুমি বাঁচবে না। আর বেবিটা? এই ভুলটা করলে ওর কি হবে? আমাকে দুজনকেই হারাতে হবে। আর যদি ভুলটা না করি, তুমি সেরে উঠবে, ওর কি হবে? থাকবে না। আমাদের কিচ্ছু করার নেই রাই। প্লিজ তুমি। আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। যদি ভুলটা না করি, তাহলে একজনকে যেতেই হবে। আর যদি ভুলটা করি, তাহলে দুজনই বেঁচে যেতে পারি। ভুলটা আমি করব অনির্বাণ, এটাই আমার সিদ্ধান্ত। রাই, কি বলছো তুমি? যা শুনলে তাই বললাম। ভুলটাই করব আমি। আমার সামনে তো এখন দুটো চয়েস, ওকে শেষ করে বেঁচে থাকা, নইলে দুজনেরই বাঁচার আশা জিইয়ে রাখা। সেটাই করব আমি, যাতে দুজনেরই বাঁচার আশা থাকে। তোমাকে কয়েকটা কথা বলবো, তুই শুনবে, বুঝবে আমার কথা? বলো, শুনছি। একটা পুরনো উদাহরণ দিয়েই তাহলে বোঝাই। ওটা কি বলতো? এই প্রশ্নটা সবাইকে জিজ্ঞেস করলে অনেকেই হয়তো বলবে ওটা অর্ধেক খালি একটা গ্লাস। দেখে তো তাই মনে হচ্ছে, কিন্তু আমি সেটা মনে করি না। তথাকথিত আশাবাদী মানুষদের মতো আমি বলবো ওটা অর্ধেক ভর্তি একটা গ্লাস। ওই জলটা আমার তেষ্টা মেটাবে, তাহলে ওটা পজিটিভ নয়। আমি তো কোনো নেগেটিভ হতে দেখতে পাচ্ছি না, আমি পজিটিভই দেখছি অনির্বাণ। রাই, আমি জানি তুমি কি বলছো। প্লিজ আমাকে বলতে দাও অনির্বাণ। তুমি না এক্ষুনি বললে তুমি আমার কথা শুনবে,
বোঝার চেষ্টা করবে? তাহলে আমি বলি প্লিজ। তুমি জানো অনির্বাণ, এই পজিটিভিটিটা কোথা থেকে এসেছে আমার মধ্যে? এই যে দস্যিটা একটু একটু করে বেড়ে উঠছে না, তার কাছ থেকে শিখেছি আমি এই পজিটিভিটিটা। সেই আমাকে শিখিয়েছে, শেখাচ্ছে। সে আমাকে ধ্বংস থেকে নতুন করে বাঁচতে শেখাচ্ছে। তার জন্য আমি সবকিছু পজিটিভলি দেখছি। আমি নেগেটিভ কোনো কিছু দেখতেই পাচ্ছি না এখন, আর একদম পাচ্ছি না। আমি জানি অনির্বাণ, সে আসবেই। সে আমার ঘরে আসবে, আমার কাছে আসবে। অনির্বাণ, তুমি একটু ঠান্ডা মাথায় ভালো করে ভেবে দেখো তো, গত 2 বছর 1.5 বছরের মধ্যে আমাদের সম্পর্কে কি কি না হয়েছে। আমরা একে অপরের থেকে আলাদা হয়ে গেছি, আমরা হারিয়ে গেছি, আমাদের মধ্যে সবকিছু ধ্বংস হয়ে গেছে। আমাদের সম্পর্কের পাত্র অর্ধেক থেকে সম্পূর্ণ খালি হয়ে গেছিল একদিন। আমাদের মধ্যে সবকিছু ধ্বংস হয়ে গেছিল, যায়নি? তারপর একদিন ও নিজে আসার জানান দিল। সবকিছু কিরকম বদলে গেল, তাই না? এই কটা মাসের মধ্যে সবকিছু কত সুন্দর হয়ে গেল না? আমাদের সম্পর্কের ওই খালি হয়ে যাওয়া পাত্রটা আবার পূর্ণ হয়ে গেল অনির্বাণ। আমাদের দুজনকেও বাঁচতে শেখালো, ওকে ঘিরে বাঁচতে, ওর ভাবনায় বাঁচতে আমাদের শেখালো ছেড়ে যাওয়া এত সহজ নয় অনির্বাণ। তাকে সরিয়ে দেওয়াটা এতটা স্বাভাবিক হতে পারে না, আমার কাছে হতে পারে না, আমি তো পারবো না। তুমি ভাবতে পারছো অনির্বাণ, এই একরত্তি দুষ্টুটা এখনই নাজেহাল করে দিচ্ছে আমাকে। সে তো শুধু আমার কাছে ওই মেডিকেল টার্মের ফিটনেস হতে পারে না, বলো? সে তো জীবন শক্তি আমার। ওকে বাঁচতে শেখাচ্ছে, সারাক্ষণ আমার বেঁচে থাকার মন্ত্রটা আমার মধ্যে আউড়ে দিচ্ছে। তাকে আর কেউ ভাবলেও আমি উপরে ফেলতে পারবো না অনির্বাণ। আমি ভাবতেও পারি না, সে কথা। আমি একটা জিনিস ফিল করেছি অনির্বাণ, যবে থেকে আমাদের সঙ্গে ও বাস করা শুরু করেছে, মানুষ হিসেবে আমরা অনেক বদলে গেছি। আমরা আরো বেটার মানুষ হয়ে গেছি। এখন পৃথিবীটা বড় ভালো লাগে, বড় সুন্দর লাগে সবকিছু। সেখানে আজকে আমার যদি একটু পেটে ব্যথা হয়, তার জন্য ওকে আমাকে কেটে বাদ দিয়ে দিতে হবে? সেটা সম্ভব কখনো? অনির্বাণ, ও যেমন আমাকে জড়িয়ে ধরে বাঁচছে, তেমন আমিও যে ওকে জড়িয়ে ধরে বাঁচছি। পারবো না ওকে আলাদা করতে। হ্যাঁ, আমরা দুজনে এইভাবেই বাঁচবো। আর এর মধ্যে যদি ভয়ানক কিছু আসে, তাহলে আসুক না। আমরা দুজন একে অপরকে এইভাবে চাপটে জড়িয়ে সমস্ত ভয়ানককে মেনে নেব। না না না, এটা হতে পারে না রাই। সবকিছু জেনে শুনে তুমি সুসাইড করতে পারো না, আমি তোমাকে সুসাইড করতে দেব না। আর তুমি সুসাইড করার মতন স্বার্থপর নও রাই। স্বার্থপর হচ্ছি না, প্র্যাকটিক্যাল হচ্ছে অনির্বাণ। আমি আরো একটা সিদ্ধান্ত নিয়েছি, যেটা শুনলে হয়তো তুমি কষ্ট পাবে, কিন্তু আমাকে নিতে হবে এই সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? আমার এইভাবে দেখে তোমার কষ্ট হচ্ছে, তাই না? হচ্ছে রাই, বড্ড কষ্ট হচ্ছে। হাসপাতাল থেকে রিলিজ করিয়ে আমাকে আর বাড়ি নিয়ে যাবে না অনির্বাণ।
তোমার বাড়ি আমি যাব না। বাড়ি যাবে না? কোথায় যাবে তাহলে তুমি? অন্য কোথাও। আমরা দুজন কেউ কারোর সঙ্গে থাকবো না। তবে কোথায় যাবে তুমি? কোনো নতুন জায়গায় অনির্বাণ, যেখানে কেউ আমার কমপ্লিকেশনস এর কথা জানবে না, আমার অসুস্থতার কথা জানবে না, এই যে হয়তো আমি বাঁচবো না এটাও জানবে না। তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছো রে? আমার কথা একবারও না ভেবে এভাবে আমাকে জানিয়ে দিচ্ছ কেন? ভেবে ভাবছো তুমি? ধরে নাও আমি কিছুদিনের জন্য ছুটি নিতে চাইছি। আমার থেকে ছুটি চাইছো তুমি? শুধু তোমার থেকে না অনির্বাণ, সবার থেকে, প্রত্যেকটা মানুষের থেকে, যারা যারা আমার ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেয় তাদের থেকে, যারা আমাকে নিয়ে অকারণে টেনশন করে, ভয় করে তাদের থেকে, যারা আমাকে বোঝাতে আসে তাদের থেকেও, আমি সবার থেকে ছুটি নিতে চাইছি। রাই, ও তোমার একার নয়। ওকে নিয়ে তুমি একা সব সিদ্ধান্ত নিতে পারো না। তুমি যেমন ওকে নিজের শরীরে ধারণ করেছো, আমিও কিন্তু ওকে কম ধারণ করিনি রাই। ভুলে গেলে? হ্যাঁ, নিজের সব প্রতিজ্ঞাগুলো ভুলে গেলে? প্রথম দিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম আমরা রাই, আমরা একে অপরের পাশে থাকবো। তুমি শুধু আমাকে নিয়ে ভাবছো যে তোমার রায়ের কি হবে, তোমার রায় বাঁচবে তো, তোমার রায়ের কিছু হবে না তো, তোমার রায় ফিরবে তো। একটা কথা তুমি স্পষ্টভাবে জেনে রাখো অনির্বাণ, রায়ের কিছু খারাপ হলে ওকে আঁকড়ে ধরেই হবে, আর রায় ফিরলেও ওকে বুকে নিয়েই ফিরবে। তুমি এই সহজ সত্যিটা বুঝতে পারছো না কেন বলো তো? হ্যাঁ? আমি তোমাকে কথা দিয়েছি অনির্বাণ, আমি ওকে সুস্থ শরীরে পৃথিবীতে আনবই, আর সেটা আমি করবই। আমি থাকলে ও থাকবে, ও না থাকলে আমিও থাকবো না। তাই তুমি আমাকে কোনো একটা ফাঁকা জায়গায় রেখে দিয়েছো, কোনো আত্মীয় পরিজন, চেনা পরিচিত কোনো সার্কেলে নয়। নিজেকে নির্বাসন দেবে? দেব। কেন? এত কি অপরাধ করলাম আমি? তোমার কথা ভেবেছি বলে আমাকে শাস্তি পেতে হবে? তোমার চোখের সামনে থাকলে আমি প্রতি মুহূর্তে বিপদের আশঙ্কা দেখতে পাবো অনির্বাণ, দেখতে পাচ্ছি। আমি মৃত্যু দেখতে পাচ্ছি, আমার মৃত্যু, আমার সন্তানের মৃত্যু। আর তুমি না চাইলেও আমাকে নিয়ে ভয় পাচ্ছ, আমাদের নিয়ে ভয় পাচ্ছ। আমি ভয়টা দেখতে চাই না, আমি এইসব কিছু ভাবতে চাই না। আমি বাঁচতে চাই অনির্বাণ, আমি বাঁচতে চাই। আমি ওর জন্য বাঁচতে চাই, আমার জন্য বাঁচতে চাই। আমরা দুজনে একসাথে বাঁচবো, আর আমি ওকে নিয়েই বাঁচবো। আমি তোমাকে যেতে দেব না রাই, কখনো না। কোথাও যেতে দেব না আমি তোমাকে। তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাববেও না, কারণ আমি তোমাকে চলে যেতে দেব না রাই। তাহলে তুমি তোমার চোখ মন থেকে ওই মৃত্যুর আশঙ্কাটা মুছে ফেলে দাও। তুমিও বিশ্বাস করো যে আমরা বাঁচবো। দেখো, একটা প্রাণ কত নির্ভয়ে আমার মধ্যে বড় হচ্ছে দেখেছো? ঠিক তেমন তুমিও নির্ভয়ে ওকে ওয়েলকাম জানানোর জন্যই তৈরি হও অনির্বাণ, অন্য কিচ্ছু ভেবো না। বেশ, তোমার কথাই থাকবে। আমি সব আশঙ্কা, সব দুশ্চিন্তা ছেড়ে ফেলে দিলাম, আর ভাববো না আমি ওই ধরনের কথা। সত্যি তো? প্রমিস? কথা দিলাম ঈশ্বরী। হ্যালো। হ্যালো রাই, এখন কেমন আছিস? ভালো আছি, এই তো হাসপাতাল থেকে ফিরছি, এখন অনেক বেটার। যাক বাবা, তাহলে একদম ঠিক সময় ফোন করেছি। বলছি শোন না, একটা কাজ কর, বাড়ি যাওয়ার পথে একবার আমার সঙ্গে দেখা করে যা না, অনেকদিন দেখা হয়নি তোর সঙ্গে। এখন আসলে শ্যামলী, আমি এই জাস্ট বাড়ি যাচ্ছি, বুঝলি তো, হাসপাতাল থেকে ফিরছি। কয়েকদিন যাক, তারপর না হয় তোর বাড়িতে। কিচ্ছু হবে না, আমি তোকে কথা দিচ্ছি, তোর এখানে কোনো অসুবিধা হবে না। আয়না রে একবার। না মানে কি বলতো শ্যামলী, রাইকে নিয়ে এখন কোথাও যেতে না আমার খুব ভয় হয়। কোনো ভয় নেই, আমি আছি, স্যার আছেন, আর সব থেকে বড় কথা অনির্বাণদা তুমিও তো আছো, ভয় কিসের?
চলে এসো, আমি কিন্তু আর কোনো কথা শুনবো না। রাখছি, হ্যাঁ? কি করবে রাই? পারবে তুমি? আর পাড়াপাড়ির কি আছে, বাড়িতে গিয়েও তো সেই বসেই থাকতাম। এখন না হয় শ্যামলীর সঙ্গে কিছুটা সময় কাটিয়ে তারপর বাড়ি যাই, ওখানে সবাই আছে, মজাও হবে। চিন্তা করো না, তুমিও তো আমার সঙ্গেই থাকছো, আমি একদম ঠিক থাকবো, কিচ্ছু হবে না আমার।